করতে হচ্ছে। হ্যাঁ, 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 হচ্ছে হচ্ছে, এখন চলেছে। ঠিক আছে। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ ভাই? দেখা যাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে আমরা আগে আলোচনা করছিলাম, কলেজ স্কুল একটু দেখবো। নিচের কোনটি অমূলক সংখ্যা, দেখেন এই যে নাম্বার 1, নিচের কোনটি অমূলক সংখ্যা? তো এখানে দেখেন, নিচের কোনটি অমূলক সংখ্যা, আমরা জানি অমূলক সংখ্যা কি। অমূলক সংখ্যা আমাদের বলা আছে, আমাদের মূলদ অমূলক সংখ্যা যখন করছিলাম, তখন হচ্ছে কি যে অমূলক সংখ্যাগুলো, মূলদ সংখ্যাগুলো হচ্ছে আপনার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক থাকবে সংখ্যা, আর যদি অনির্দিষ্ট সংখ্যক হয় সেক্ষেত্রে এই একই সংখ্যা বারবার করে আসবে। মানে এটা বৃদ্ধিও পাবে না, কমবেও না। যেমন আপনি দেখেন এই ক নং প্রশ্নের মধ্যে দেওয়া আছে 1.1111, অর্থাৎ এই একই সংখ্যা আসতেছে বারবার করে। ছ নম্বরে দেখেন 1.10101010, মানে যতবার আসবে ততবার 1010 হবে, অর্থাৎ এটা এগুলোকে পৌনঃপুনিক সংখ্যা বলে, পৌনঃপুনিক সংখ্যা। আর এই গ নম্বরের মধ্যে সেম দেখেন, 1.100, আবার 1001010, অর্থাৎ এই প্রত্যেকবারই 100 করে আসবে, হ্যাঁ। কিন্তু গ নম্বরের বিষয়টা একটু ভিন্ন রকম, দেখেন আপনি 1.10, প্রথমবার একটা জিরো, পরের বার দুইটা জিরো, এরপরের বার তিনটা জিরো। তার মানে এটা একটা ভিন্ন একটা, মানে এটা কি এখানে অবলম্বন করছে, এই জন্য এটা হচ্ছে অমূলক সংখ্যা। আমি কি কথাটা বুঝাইতে পারছি সবাইকে? এই কথাটা কি সবাই বুঝছি? ভাইয়া একটু আরেকবার একটু রেসপন্স বলেন। করতে হবে। ক্লিয়ার শুনতে পাইনি। আচ্ছা, ধন্যবাদ। আমি এবং মূল, কথা আসতেছে না তো, বুঝতে পারছেন? বাকিরা কি শুনতে পাচ্ছেন? এখন অমূল সংখ্যা রেখে মানে অসীম যে সংখ্যাগুলো চেঞ্জ হবে, যেমন কথা ক্লিয়ার দশমিক, আসছে না সোহেল ভাই। ভাইয়া আপনার কথা ক্লিয়ার আসতেছে না। যেমন কি হলো আবার? একটু সমস্যা হচ্ছে ভাই, একটা মিনিট অপেক্ষা করেন, আমি আমার শেয়ারটা চলে গেছে আর কি। আমি স্ক্রিন শেয়ারে, আচ্ছা, ঠিক আছে। জি, এখন দেখতে পাচ্ছেন মনে হয়, আর কথা শুনবে দেখেন। ওই বললাম অমূলদ সংখ্যা, মূল সংখ্যাগুলো দশমিকের পরে দেখেন, এই খ নম্বরটা একটু খেয়াল করেন, দেখেন দশমিকের পরে মূল সংখ্যাগুলো কি সংখ্যা বারবার করে আসে, যেমন 1.10101010, মানে যতবার 10 হচ্ছে একটা পৌনঃপুনিক সংখ্যা। কিন্তু গ নম্বরটার দিকে খেয়াল করেন, আবার আপনি গ নম্বর দিকে খেয়াল করে দেখেন, এখানে 1 দশমিক প্রথমটার মধ্যে 10, পরেরটার মধ্যে 100, পরেরটার মধ্যে 1000, পরেরটার মধ্যে 10,000, পরেরটার মধ্যে 1 লাখ, এরকম করে আসবে। অর্থাৎ এটা পৌনঃপুনিক চেঞ্জ হবে। এটা হচ্ছে অমূলদ সংখ্যার মানে একটা বৈশিষ্ট্য। এবারও কি কথাটা বুঝতে পারছেন, যিনি যে আপু প্রশ্ন করছিলেন? জি জি, বুঝতে পারছেন। না। জি। দুটি ক্রমিক সংখ্যার, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর সোহেল ভাই আবার 17 বলেন, হলে, সোহেল ভাই আবার বলেন। জি ধন্যবাদ, বলতেছি মূলদ এবং অমূলদ সংখ্যাগুলো আমরা চিনবো কিভাবে? যেমন এখানে দশমিক দেওয়া আছে, এই দশমিকের পরে প্রথম প্রশ্নটা দেখেন 1.1111, মানে সবগুলো প্রশ্ন শুধু একই আসবে। হ্যাঁ, অসীম সংখ্যা হোক, কিন্তু একই প্রশ্ন আসলে এটা হচ্ছে আপনার, এটাকে বলে আমাদের এই এই আপনার পৌনঃপুনিক সংখ্যা বলে, এগুলোকে পৌনঃপুনিক সংখ্যা, হ্যাঁ। এরপর খ নম্বর দেখেন 1.101010, মানে যতবার আসবে ততবার শুধু 10 10 আসবে। এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এরপর 1.
একশো, 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 যতবার আসবে ততবার একশো, একশো, নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া মানে এখানে অবলম্বন করতেছে। কিন্তু গহন অঙ্গের মধ্যে কি আপনি খেয়াল করেন, এখানে 1 দশমিক দিয়ে প্রথম 10, তারপরে 100, তারপরে 1000, ঠিক আছে, এরকম এবার এরপর 10,000, মানে এটা কমন এগুলো বাড়বে। এটা হচ্ছে অমূল্য সংখ্যার একটা আপনার বৈশিষ্ট্য। এটা হচ্ছে এই জন্য অমূল্য সংখ্যা, এটা 16তম স্কুল নিবন্ধন পরীক্ষাতে পৌনঃপুনিক, আসছে। পৌনঃপুনিক বলা হয় একই সংখ্যা বারবার আসা। জি, 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 একই সংখ্যা বারবার আসে, এটা পৌনঃপুনিক। কিন্তু এই গ নাম্বারটা পৌনঃপুনিক না, হ্যাঁ, এটা একই সংখ্যা আসতেছে না, এগুলো চেঞ্জ হয়ে আসতেছে, বুঝছেন ভাই? এই জন্য এটা অমূলদ সংখ্যা। সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা, আর সকল মানে পৌনঃপুনিক ছাড়া যেগুলো আছে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এ কথাটা কি বুঝছি আমরা সবাই? জি জি। এবার 2 নং এর মধ্যে দেখেন, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর সত্য হলে সংখ্যাদের যোগফল কত? তাহলে এটা কিন্তু আমরা জানি যে বর্গের অন্তর থেকে এক যোগ করলে 18 হয়, 18 2 দিয়ে ভাগ দিলে আমাদের আসবে বড় সংখ্যাটা, মানে 9। একটা হচ্ছে 9, আর আরেকটা হচ্ছে কি আমাদের, যদি আমি এক বিয়োগ করি তাহলে কত হবে? 16। 16 মানে কত? 8। 9 দুগুণে 18, আর 8 দুগুণে কত? 16। 9 আর 8 যোগ করলে কত হয়? 17 হয়। এই জন্য 17। 17 হচ্ছে আমাদের উত্তর। 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? তো 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কি কি আমরা জানি? 17 আছে, 19 আছে, 23, এরপর আছে 29। 29। এই সবগুলো যোগ করব, যোগ করার পরে আমরা এই যোগফল যা আসে তাই, যেমন 9 3 হচ্ছে 12, 12 এর 9 হচ্ছে আমাদের 21, 21-এর সাথে হচ্ছে 28, আর আছে 2, 2 2 4, 4 2 6, 7 8, 88। 28। ঠিক আছে, জি। এরপরে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যা হবে কত? একই প্রশ্ন, একই প্রশ্ন, এটা বললাম না। মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে? মৌলিক সংখ্যার সেট হবে অসীম। যেগুলো মৌলিক সংখ্যা এগুলো মানে সেট অসীম হয়। আচ্ছা, এরপর দেখেন নিচের কোনটি অমূলদ সংখ্যা? আচ্ছা, অমূলদ সংখ্যার আমরা কিন্তু পড়ছিলাম। আপনি দেখেন কি কি অমূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো আছে, যেমন আপনার যে পাইয়ের মান অমূল্য, মানে এই অমূলদ সংখ্যা, পাই হচ্ছে একটা অমূলদ, পাই একটা অমূলদ সংখ্যা। এরপরে √2 একটা অমূলদ সংখ্যা, √2 আমরা জানি এই 2 হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা। কোন মৌলিক সংখ্যার উপরে মানে অমূলদ সংখ্যা হয়ে যায়, বলছিলাম, মনে আছে কিনা? না থাকলে আবার একদম খেয়াল করেন। 2 হচ্ছে একটা মানে আমাদের কি একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার উপরে আমাদের কি দিলে রুট ওভার দিলেই আমাদের কি হয়ে যায়? এটা এই অমূল্য সংখ্যা হয়ে যায়। 11, 11 একটা আমাদের কি আমাদের মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার উপরে রুট ওভার দিলে কি হয়ে যায়? মানে আমাদের অমূল্য সংখ্যা হয়ে যায়। তার মানে এখানে পাই সহ বাকি যে দুইটা আছে সবগুলো হচ্ছে কি আমাদের অমূল্য সংখ্যা। এই কথাটা কি বুঝছি সবাই? জি জি, ক্লিয়ার। জি। এরপরে দেখেন এই 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত? ক্রমিক পূর্ণ সংখ্যা বলছে 6টা, 6টা এটা কিন্তু পড়াই দিয়েছিলাম ওদিন, মনে আছে কিনা আপনাদের? 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত? ওদিন পড়াই দিয়েছিলাম, মনে আছে? আবার করে দিব? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, জি মনে আছে। বাকিদের মনে আছে কিনা? বাকিদের মনে আছে? জি জি, আছে, মনে আছে। মনে আছে। আ- যে মনে থাকলে করাবো না, মনে থাকলে সামনে। মনে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে দেখেন নিচের কোন ভগ্নাংশটি 3/2 থেকে ছোট? এটা করাইছি আমরা, করানো হয়েছে। 60 থেকে 80-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? এটাও করানো হয়েছে। মানে মানে সেম করানো হয়েছে, হ্যাঁ? যেগুলো সেম প্রশ্ন করেছে সেগুলো আর আলোচনা করছি না। এরপর দেখেন 11 নং প্রশ্নের উত্তর, নিচের কোনটি মূলদ সংখ্যা? তো একটু আগে আমি বলছিলাম মূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা আলোচনা করছিলাম। অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা নিয়ে যেগুলো আলোচনা করছিলাম এর মধ্যে একটা ছিল কি, মূলদ সংখ্যা হচ্ছে সকল মানে ঘন এবং পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি আমাদের এই মূলদ সংখ্যা। যেমন আমাদের এখানে কি দেওয়া আছে একটু শেয়ার করি সবাই। আহ, এ উমর ফারুক, উমর ফারুক, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, এবার একটু দেখেন এখানে
যিনি কথা বলতেছেন একটু মিউট থাকেন। হ্যাঁ, আমি অমূলক সংখ্যাগুলো একটু বুঝাই দিই। দেখেন এখানে পাই হচ্ছে আমাদের অমূলক সংখ্যা, একটু আগে আমরা আলোচনা করছি পাই অমূলক সংখ্যা। আর রুট টু যে অমূলক সংখ্যা, একটু আগে আমরা আলোচনা করছি। কারণ টু হচ্ছে একটা আমাদের মৌলিক সংখ্যার উপরে মানে রুট ওভার দিলে এটা অমূলক সংখ্যা হয়ে যায়। আর এখানে দেখেন রুট থ্রি আছে, সিক্স আছে। এই এই সিক্স এর কিন্তু আমরা ভাঙতে পারি শুধু তিন দুগুণে ছয়। এটাকে ভাঙতে গেলে আমরা শুধুমাত্র তিন দুগুণে ছয় এটাকে ভাঙতে পারি, আর অন্য কোনোভাবে এটাকে ভাঙা যায় না। তিন দুগুণে ছয় হলে এটা দিয়ে আমরা রুট ওভার কাটতে পারি না, মানে এই থ্রাইস রুট আমরা কাটতে পারি না। যেহেতু কাটতে পারি না, তাহলে এটা হচ্ছে কি একটা আমাদের এই অমূলক সংখ্যা। শুধু এখন রয়েছে কোনটা দেখেন, এখন রয়েছে একমাত্র এই যে থ্রাইস রুট ওভার এইট, এটা আছে। এটাকে আমরা কি করবো দেখেন, থ্রাইস রুট ওভার এইট মানে হচ্ছে টু এর উপর কিউব। টু এর উপর কিউব দিলে আমাদের আট হয়, এই থ্রি দিয়ে আমরা এই থ্রাইস রুট কাটতে পারি। ঠিক আছে, তার মানে থাকতেছে দুই। এটা হচ্ছে একটা আমাদের একটা ঘন সংখ্যা। এই ঘন সংখ্যা হওয়ার কারণে আমি বলছিলাম যে মূলদ সংখ্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে সকল বর্গ সংখ্যা, এবং ঘন সংখ্যা হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা। এই জন্য আমাদের উত্তর হবে গ। গ্রহ। বুঝছি সবাই? জি। বুঝতে পারছি। জি। বুঝতে পারছি। আচ্ছা, গুড, ধন্যবাদ। আপনি কি করে কথা বলতে পারেন না? আচ্ছা, এরপরে যে রুট ওভার 289, এটাও কিন্তু আমরা করাই দিয়েছিলাম ওই দিন। এটা কোন ধরনের সংখ্যা? এই 289 হচ্ছে কি আমাদের একটা এই মৌলিক সংখ্যা, সরি বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা হওয়ার কারণে এটার উপর রুট ওভার পড়ছে, রুট ওভার পড়াতে এটা আমাদের মূলদ সংখ্যা হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে মৌলিক সংখ্যা ইয়া বর্গ সংখ্যা, এটা আমি ওই দিন দেখাই দিচ্ছি আপনাদেরকে। এরপর বলছে রুট থ্রি সংখ্যাটি কোন ধরনের সংখ্যা, একটু আগে বললাম আমি যে রুট থ্রি সংখ্যাটা কোন ধরনের সংখ্যা। আমরা থ্রি আমরা জানি কি, থ্রি কি একটা কি সংখ্যা বলেন তো সবাই? থ্রি কি সংখ্যা, মৌলিক নাকি যৌগিক সংখ্যা বলেন? ম- মৌলিক সংখ্যা, এই কারণে এটা মৌ- অমূলদ হ্যাঁ, সংখ্যা। মৌলিক 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 সংখ্যার উপরে রুট ওভার পড়লেই অমূলক অমূলক সংখ্যা, সংখ্যা। মৌলিক সংখ্যার উপরে রুট ওভার পড়লে অমূলক সংখ্যা। একই আলোচনা বারবার করে আসতেছে এখানে। নিচের কোনটি আচ্ছা, মূলদ সংখ্যা সোহেল ভাই, জি। সকালে কি গণিত ক্লাস নেওয়া যায় কিনা ফজরের পরে? ভাই ফজরের পরে আমি আপনার যদি একটু ঘুমাই, রাত্রেবেলা একটু সজাগ থাকা লাগে তো ঘুমাই, আবার সকালবেলা প্রাইভেট আছে। তো আমি মানে কালকে পর্যন্ত মানে কালকে তো ক্লাস নিলে, না কালকে আমার প্রাইভেট আছে সকালে। তো সকালবেলা নেওয়াটা কেমন হয়ে যায় না? আচ্ছা, ঠিক অন্য আছে। টাইমে দেন দেন, অন্য টাইমে দিন তাইলে। আর বন্ধে আমি ঈদের মধ্যে 2-3 দিন বন্ধ দিতে পারি। এখন বন্ধের বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার ছিল আজকে। এখন কতজন আচ্ছা, আছেন বন্ধ এখানে? কয়দিন চাচ্ছে? সবার থেকে পরামর্শ নেই। হ্যাঁ, ক্লাসটা এখানে আমি একটু আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বন্ধের বিষয়টা আগে মানে শুরু করেন। আচ্ছা, ক্লাসের শেষে বন্ধের তো বিষয়টা একটু বলেন এখন। এখন ক্লাস শেষ পরে করে দেন। আবার আবার টাইম শেষ হলে তো সবাইকে পাবেন না একসাথে। কতজন আছেন এখন? না না, গ্রুপ কলে দিব, তখন এগুলো রেকর্ড হচ্ছে তো সেজন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন নিচের কোনটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা আপনি একটু 14 নম্বর প্রশ্নটা দেখেন, একটু বললাম যেটা যে সকল পূর্ণবর্গ এবং সকল ঘন সংখ্যা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখানে একমাত্র কয়েকটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, একটু আমি বুঝাইলাম যেটা এটা। এই জন্য এটা হচ্ছে আমাদেরকে একটা মূলদ সংখ্যা। বাকি সবগুলা দেখেন আপনি এই অমূলদ সংখ্যা, পূর্ণবর্গ না এগুলা বা ঘন না। নিচের কোনটি অমূলদ সংখ্যা, আবারও সেম সেম। 15 নম্বরটা দেখেন, 15 নম্বরটা কিন্তু এখানে একটু বোঝার আছে। 15 নম্বরটা বোঝার আছে এই কারণে যে আমার বলছে এখানে অমূলদ সংখ্যার কথা। এখানে 16-র উপরে একটু খেয়াল করেন, ক নম্বরের মধ্যে আছে কি 16-র উপরে, 16-র উপরে আমাদের 16/9 এটার উপরে রোট ওভার দেওয়া আছে। তাহলে দেখেন 16 কি কিন্তু আমরা ভাঙতে পারি, চার চার, চার উপরে স্কোয়ার দিলে 16, আর তিনের উপরে স্কোয়ার দিলে কত, 9। তাই আমি স্কোয়ার রুটে কাটতে পারি, স্কোয়ার রুটে কাটতে পারি, তাহলে 4/3 থাকতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা কি, একটা হচ্ছে মূলদ সংখ্যা, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। কিন্তু খ নম্বর দেখেন, আমি খ নম্বরের মধ্যে চারকে ভাঙতে পারি, 2-এর উপর স্কোয়ার দিলে 4 হয় আমার, ওকে ফাইন। কিন্তু আপনি দুই দুই ভাঙবেন কিসের উপর স্কোয়ার দিয়া, দুইকে তো আর মানে মানে বর্গ সংখ্যা করা যায় না। এই জন্য এটা হচ্ছে কি একটা আমাদের এই আমাদের অমূলদ সংখ্যা। আর 49 গণং প্রশ্নের মধ্যে দেওয়া আছে 49, রোট 49 তো আমরা জানি 7-এর উপর স্কোয়ার দিলে 49 সাথে স্কোয়ার রুট 11 সাত থাকতেছে। তাহলে এটাও আমাদের কি আমরা জানি এটা
এই গ নম্বর হচ্ছে একটা মূলদ সংখ্যা। আর লাস্টে আছে 64। 64 দেখেন, আপনি 64কে আপনি ভাঙতে পারেন। 64 ওকে ফাইন, কিন্তু 26কে আপনি কিভাবে ভাঙবেন? 26 তো আর ভাঙা যাচ্ছে না। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। তার মানে খ এবং গ হচ্ছে, বুঝতে পেরেছি সবাই? জি, তার মানে দুইটাই এখানে অমূলক সংখ্যা দেখা যাচ্ছে। এখানে অমূলদ সংখ্যা দুইটা, খ এবং গ। কিভাবে অমূলক সংখ্যা হয়েছে? উভয়টারই কিন্তু মানে উপরের অংশটা মানে লবটা কিন্তু উভয়েরই কি কিন্তু আপনার মানে বর্গ সংখ্যা, কিন্তু উভয়টার হর গুলো হচ্ছে আপনার কি বর্গ নয়, এই জন্য এগুলো আমাদের কি হয়ে গেছে, অমূলক সংখ্যা হয়ে গেছে। বুঝছি ভাই সবাই? জি, জি, বুঝতে বুঝতে পারছি। পারছি। আর এই যে কটা কোন ক্রাইটেরিয়ায় ওস্তাদ কটা আমাদের ইয়ে হয়েছে, যে ওস্তাদ যে আমি ক্লাসে মানে নতুন জয়েন করলাম তো অঙ্কটা আরেকবার মানে বুঝে দিলে একটু ভালো হইতো আমার জন্য। আচ্ছা, ধন্যবাদ, আমি আপনাকে এর জন্য আরেকবার বুঝাই দিচ্ছি। এই যে দেখেন 15 নম্বরটা সবাই একটু খেয়াল করেন। ক নাম্বার, আমাদের কথা মানে প্রথম শর্ত হচ্ছে আমাদের কি, যে সকল বর্গ সংখ্যা, সকল বর্গ সংখ্যা এবং সকল গণ সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আর সকল মানে বর্গ সংখ্যা ছাড়া এবং গণ সংখ্যা ছাড়া যা আছে তা হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। এখন দেখেন আপনার ক নম্বরের মধ্যে দেখেন কি আছে, রুট ওভার 16 দেওয়া আছে এবং কি দেওয়া আছে 9। তা আপনি দেখেন এখানে রুট ওভার আমি দিলাম, দেওয়ার পরে যে 16কে তো ভাঙতে পারি 4 উপর স্কোয়ার দিলে, আর 3 উপর স্কোয়ার দিলে কত হয়? 3 উপর স্কোয়ার দিলে আমার কত হয়? 9 হয়। এখন উভয়টার কিন্তু আমরা বর্গ করতে পারছি, তাহলে আমি স্কোয়ার রুটে কাটতে পারি, স্কোয়ার রুটে কাটতে পারি। এখন থাকতেছে 4/3, তার মানে এটা আমি বলতে পারি প্রথমটা কি একটা মূলদ সংখ্যা। প্রথমটা কি সংখ্যা ভাই? মূলদ সংখ্যা। কারণ কি, প্রথমটা একটা বর্গ হয়, উপরেরটারও বর্গ হয়, নিচেরটারও বর্গ হয়। দ্বিতীয়টা খ এর মধ্যে দেখেন আপনি খ, খ এর মধ্যে আমি দেখলাম 4, উপরে নিচে রাখলাম কত 2। এখন আপনি এই 4 আছে, এই যে রুট ওভার এই যে 4, 2 এর উপর স্কোয়ার দিলাম আর নিচে আবার 2। তাহলে এখন দেখেন 2 এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার আপনি কাটবেন, কিন্তু এই নিচের 2 কে কাটবেন কি দিয়া? নিচের 2 এর মধ্যে তার স্কোয়ার নাই, এর জন্য এটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা, এটা বর্গ সংখ্যা হচ্ছে না। ঠিক আছে। আর 49-এর উপরে তো 49 এখানে দেওয়া আছে, 49 মানে কি 7 এর উপর স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার দিলে তো 49 হয়, স্কোয়ার রুটে গাড়া, স্কোয়ার রুটে গাড়া হইলে আমাদের থাকে যে 7, তাহলে এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা হইলে মূলদ সংখ্যা। সর্বশেষ হইলো কত? 64। আর হইলো কত? 26। আপনি 64 কেও আবার ভাঙতে পারবেন। আপনি 8 8 64, 8 এর উপর স্কোয়ার দিলে 64 হবে, কিন্তু 26কে ভাঙলে কি হবে? 26কে কিন্তু বর্গ সংখ্যা হয় না, এই জন্য এটা আমাদের অমূলদ সংখ্যা। এবার কি ক্লিয়ার ভাই, বুঝতে পারছেন যিনি প্রশ্ন করছিলেন? জি ওস্তাদ, শুক্রান। জি, ধন্যবাদ। 30 থেকে 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? এটা কিন্তু গড় চাইছে, এটা কিন্তু আবার আপনার বুঝতে হবে, এখানে একটু প্যাচ লাগাইছে। 30 থেকে 50 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যাগুলো বের করি। 31, তারপর হচ্ছে আমাদের কত 37, তারপরে কত 41, 41, তারপর হচ্ছে কত 47, 43, তারপর কত 47। 47। জি, জি এই ওস্তাদ। তো এইগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। যে দেখেন 7 থেকে 8, 8 থেকে 9, 9 3 12, 12 সাথে কত 19, 19-এর 9 হাতে আছে আহ 1, 8, 3 4 12, 13, 16, 17, 18, 19, 199। 199 কে আমরা সংখ্যা কয়টা এখানে দেখেন, 1 2 3 4 5, 5 দিয়ে আবার ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে ভাগ দিলে, 199-কে 5 দিয়ে ভাগ দিলে আমাদের কত হয় দেখেন, আমি আবার একটু করি। 199-কে 5 দিয়ে ভাগ, আমরা জানি কত, 4 5 20 হয়ে যায়, কম হয় তাহলে 3 5 15, 3 5 3 লিখলাম, এটা কাটা ধরেন 3, 3 লিখলাম, 3 5 কত 15, 15 হইলে থাকে কত 4 49। আবার যদি লিখি যে আমাদের কত হয় এখানে, 5 আর 40, 5 নং 45, 5 নং 45। আমার কি কোথাও ভুল হয়েছে সম্ভবত, হ্যাঁ লেখাটা ভুল হয়েছে। না না, ভুল হয় না, আমি তো নিচে লিখছিলাম 39, ঠিক আছে। তাহলে আমাদের ঠিক আছে কত, আছে। 5 আছে 9 4 হইলে, 5 আছে 9 4 হইলে 4 4 করে নাই, দশমিক দিয়ে সেরা আমি এখানে কি করবো, এখানে এই যে 9-এর পরে এখানে দশমিক দিয়ে সেরা আমি এখানে একটা শূন্য আনবো, তাহলে আবার 5 আর 40 অর্থাৎ 39.8, 39.8 গহ নম্বর, তাহলে এই গহ নম্বর হচ্ছে আমাদের উত্তর। এটাও কি ভাই সবাই বুঝছি আমরা? এটা কি সবাই ক্লিয়ার? যে বুঝতে পারছে, সর্বমোট সংখ্যাটা কত হবে সেটা নিচে লেখা লাগবে। আর
গড় জি জি করতে জি, গেলে। আমাদের এখানে সংখ্যা পাইছি আমরা 5টা। যেহেতু 5টা হুম। সংখ্যা পাইছি, 5 দিয়ে আমি মানে এই সমষ্টিকে আমি ভাগ দিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, হুম, যতটা সংখ্যা পাবে সেটা দিয়ে ভাগ দিতে হবে, সংখ্যার পরিমাণ দিয়ে। জি জি। তাহলে দেখেন, স্কুল 2 পর্যায়ে বেশি নাই প্রশ্ন, একই প্রশ্ন দুইবার আসছে, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এটা আমরা জানি সবে 25টি। দুইবার আসছে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি 221 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে এটাও তো আমরা বর্গের সমষ্টি দেওয়া আছে যেহেতু, 11। আহ জি, না না, সরি সরি সরি। 221 হলে, এখানে বর্গের সমষ্টি দেওয়া আছে, অন্তর দেওয়া নাই। ও তো ঠিক আছে, এটা বুঝতে পারছি। একটু ঘুরাই দিছে আর কি। আমরা আগের গুলো তো শিখছি মানে ইয়া দিয়া, আহ ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার বর্গ সমষ্টি 221 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এইখানে এখন এটার একটা বুঝার আছে, আপনি একটু বুঝেন, এই অঙ্কটা আমি বুঝাই দিই, একটু খেয়াল করেন। এটা কিন্তু আমরা আগে করাই নাই, কিন্তু বুঝাই দিই। এখানে আমার বলছে দুইটা পূর্ণবর্গ সংখ্যা হইতে হইব, এবং দুইটা পূর্ণবর্গ সংখ্যার কি হইতে হইব, আপনার সমষ্টি হইতে হইব 221। যেমন আপনি একটু খেয়াল করে দেখেন, আমি যদি 221 কে মানে ভাঙার চেষ্টা করি, একটু খেয়াল করেন সবাই। 221 বাংলা আমরা এইভাবে করতে হবে না, 121 যোগ হয়েছে 100, 221 হয়েছে না ভাই, দেখেন তো সবাই, হয়েছে? 121 যোগ 100 এটা হয়েছে নিয়ে 221, যোগ ফল হুম। 221 হয়েছে তোমরা। আচ্ছা, 121 মানে কি আমরা জানি না, 11 উপরে স্কোয়ার দিলে 121 হয়, এটা জানি না আমরা। আর 10 উপরে স্কোয়ার দিলে যে 100 হয়, এটা আমরা জানি না। হ্যাঁ। জি তাহলে উস্তাদ। আমরা বড় সংখ্যাটা পাইলে, বর্গ সংখ্যা দুইটা পাইছি, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে কি 10। তাহলে ক্ষুদ্রতম 10। মানে ক্ষুদ্রতম আমাদের এই বর্গ সংখ্যা কত? 10। দেখেন কেমন একটা প্রশ্ন করছে, আমরা শিখে গেলাম কি, আমরা সবাই শিখলাম দিয়ে দিয়েছে সমষ্টি দিয়ে, তখন আপনি কি করবেন? আটকা পড়ে গেলাম না আমরা। জি অথচ উস্তাদ। প্রশ্ন কিন্তু সহজ প্রশ্নই, কিন্তু আমরা একটু ঘুরাই এইভাবে দিচ্ছি। অঙ্ক কখনো করি নাই। অঙ্কটা এইভাবে আমরা কখনো করি নাই, না করার কারণে আমাদের কাছে এরকম মনে হচ্ছে। আমি আরেকটা দিই আপনাদেরকে, দেখি আপনারা করতে পারেন কিনা। দুটি দুই অঙ্ক, দুইটি বর্গের, হ্যাঁ, দুইটি বর্গের সমষ্টি 29 হলে সংখ্যা দুটি কত? কি কি? প্রশ্নটা আবার একটু বলেন। দুটি বর্গ সংখ্যার, দুটি ধনাত্মক বর্গ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি 29 হলে সংখ্যা দুটি কত? আপনারা চেষ্টা করেন করার জন্য। 5 আর 2। জি, 5 আর 2। হ্যাঁ, যিনি 5 আর 2 বলছেন আপনারটা হয়েছে। কিভাবে হয়েছে বাকিরা যারা করতে পারেন না একটু খেয়াল করেন। 5, আমরা 29 জানি, আমরা 25 যোগ 4 আমাদের 29 হয়। তাই আমরা 25কে ভাঙতে পারি, 5 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার দিলে 4 হয়। এই দুইটা মানে বর্গ সংখ্যা পাইছি 5 এবং 2, এই দুইটা মানে বর্গ করলে আমাদের 29 হয়। ভাই বুঝতে পারছি সবাই? আমরা কি বুঝছি সবাই? জি। জি জি, সোহেল ভাই বুঝতে এইভাবে পারছি। যদি এইভাবে যদি প্রশ্ন ঘুরাই জি দেয় আপনারা উস্তাদ, বুঝতে পারবেন না, পারছি উস্তাদ। নিখুঁত সংখ্যা দিলে চেষ্টা, একটু মাথাটা খাটানো লাগবে আর কি, বুঝছেন? সংখ্যা দিতে পারে তখন খাটাবে, করা লাগছে। আচ্ছা, ওকে। এরপর দেখেন, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 130, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 130, ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? তাহলে দেখেন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত? 130 যেতেছে তিনটার, 130 তিনটে হইলে মধ্যে আমাদের মধ্যম সংখ্যাটা কত? 3 4 12, আর হচ্ছে 3, আবার 3 ও 3 মানে 41 হয়েছে আমাদের এখানে। 41 যদি মধ্যম সংখ্যাটা হয়, তাহলে আগেরটা হইব কি 40, পরেরটা হইব কত? 42।
আগেটা 40 পরে এটা 42। এখন বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত, অর্থাৎ 40 এবং 41। এই তিনটার মধ্যে দুইটা ছোট না ভাই? তিনটা সংখ্যার মধ্যে আমাদের ছোট সংখ্যা কত বলেন? 40 41। 40 এবং 40 41 না? 41। 40, 40 40 এবং 40। 41 গুণ করবো, গুণ করলে আমাদের হবে 1640। তাহলে 1640 হচ্ছে আমাদের উত্তর। এটাকে বুঝছি সবাই আমরা? জি। জি ওস্তাদ। জি, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, হুম। আচ্ছা, আর 5 নম্বর দেখে কোন সংখ্যার বর্গ 199 হলে বড় সংখ্যাটি কত, এটা বহুতবার করানো হয়েছে, এটা আর করবো না। দুইটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13, সংখ্যাটি কত? দুইটি সংখ্যার যোগফল 15। আচ্ছা, এটা আমাদের এই প্রশ্নটার মধ্যে একটু ভুল আছে বা কোথাও কোনো একটা সমস্যা আছে। হ্যাঁ, দুইটি সংখ্যার যোগফল 15 হইলে ওই দুটো সংখ্যার বিয়োগফল আপনার 13 হইতে পারে না। এটা আমি অনেকভাবে চেষ্টা করছি, কিন্তু এটা মিলে না। এই প্রশ্নটার কোনো একটা ঝামেলা আছে। ওস্তাদ কত সময় প্রশ্ন বলতে থাকে তো উত্তর বলতে থাকে। এটা ভুল আছে, ভুল আছে, এই জন্য দেখেন না তারা উত্তরও দিতে পারে না, এটা প্রশ্নটা মিলে না। মেবি তারা যে ওস্তাদ প্রশ্নটা মেবি, হ্যাঁ, দিছে। ভুল থাকে তো প্রশ্নের মধ্যে